নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর প্রত্যেক সোমবার কোনো না কোনো শিল্পী বন্ধু আসেন আমার আড্ডাঘরে। গানে গল্পে আড্ডায় আমরা থাকি ১ ঘন্টা। আজ আমার সঙ্গে রয়েছেন সুদূর আমেরিকা থেকে বিশিষ্ট সাংবাদিক শুভঙ্কর মুখোপাধ্যায়। আমি দাদাকে সকলের সামনে নিয়ে আসছি। তারপরে আমরা বিভিন্ন আলাপচারিতায় থাকবো এবং তার সঙ্গে গান থাকবে, রবীন্দ্রনাথের কথা থাকবে। আমাদের রবি মাস শুরু হয়ে গেছে এবং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। আমি দাদাকে সবার সামনে নিয়ে আসছি। নমস্কার সবাইকে, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের আলোচনা শুরু হোক। দাদা, আমি সবার আগে জিজ্ঞেস করি যে আমার শুভ সন্ধ্যা বলা উচিত না শুভ সকাল বলা উচিত? কারণ এই মুহূর্তে আমার এখানে সন্ধ্যা, কিন্তু আপনার ওখানে কিন্তু সকাল। সুতরাং আমার শুভ সন্ধ্যা না শুভ সকাল কোনটা বললে ঠিক হবে? এটাই বলো, কারণ শুভ হোক এটাই বড় কথা। সন্ধ্যা সকাল তো আসবে যাবে, তো তোমাকে শুভ সন্ধ্যা, এই আর কি। তো আমার শুভ সন্ধ্যা না। হ্যাঁ, এবারে আমরা একটু শুরুতে আমরা বলি যে এটা তো রবি মাস শুরু হয়েছে। আমরা আগে একটি কি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করব? 100 বার। ওটাই তো মন্ত্র, ওটা দিয়েই শুরু হোক। আমরা একটি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি। গানটি অত্যন্ত বহুল প্রচলিত একটি গান। My secret to finally getting the plans out. আর কদিন পরেই 25শে বৈশাখ। আমি যেটি 25শে বৈশাখের যে গানটি সকলে করেন, সেই গানটি আমি করব না। কারণ এই গানটি রবীন্দ্রনাথের একদম শেষ জন্মদিনের রচনা। আমি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে জন্মদিন কবিতাটি উনি লিখেছিলেন, সেটির বিষয় তার জন্মদিনই ছিল। আমি সেই গানটিরই বা সেই জন্মদিন কবিতাটারই যে গানটি, সেই গানটি আমি দুলাই করে শোনাচ্ছি। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। দীনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সদনে জড়তা হতে নবীন জীবনে নূতন জন্ম হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। নূতন জন্ম দাও হে, এইভাবেই আমাদের আজকের অনুষ্ঠান শুরু হোক। দাদা, এবারে প্রথম প্রশ্নটা আপনাকে করি। আপনি তো দীর্ঘদিন প্রবাসী। এই প্রবাসী জীবন এবং আমাদের বঙ্গজীবন, এই দুটোর মধ্যে একটা কিন্তু খুব বুঝতেই পারেন, আপনিও জানেন, আমিও প্রবাসী, একটা কোথাও একটা আছে না, একটা কনফ্লিক্ট কোথাও একটা হয়। আমাদের চারপাশে বাঙালিয়ানা বজায় রাখাটা খুব কঠিন একটা কাজ। সেটা আপনি কিভাবে এত দূরে বসে সেটাকে মেনটেন করেন? এটাই আমার প্রথম প্রশ্ন। এখন এটার দুটো দিক আছে।
একটা হচ্ছে ব্যক্তিগতভাবে বাঙালির শিল্প সংস্কৃতির চর্চা, আরেকটা হচ্ছে সমষ্টিগতভাবে। তো আমি প্রথমেই ব্যক্তিগত বিষয়টা বলবো এই কারণে যে সেটাই প্রবাসী জীবনের বাংলা শিল্প সংস্কৃতিকে ধরে রাখার একটা প্রধানতম অস্ত্র বা সেতু বলে আমি মনে করি। সেটা হচ্ছে আমরা যেই প্রবাসে থাকি, আজকে ব্যাঙ্গালোরেই থাকি বা দিল্লিতেই থাকি বা বিদেশে আমেরিকা, ইংল্যান্ডে যেখানেই থাকি না, আমাদের ভেতরে যে বাঙালিয়ানাটা আছে সেটা অনেক বেশি করে মূল্যবোধ, একটা অনুভূতি। এটা এই নয় যে আমি ইংরেজি বললাম তার মানেই বাংলা সংস্কৃতি নষ্ট হয়ে গেল, আমি এই নয় ইংরেজি নাটক দেখলাম তার মানেই আমার বাঙালি সংস্কৃতি নষ্ট হয়ে গেল। বরঞ্চ উল্টোটা, আমি মনে করি যে বাঙালির মধ্যে ঐতিহাসিকভাবে যে বিশ্ববোধ বিরাজ করে, রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই, আপন যদি হতো দুজন হতো না মোর আপন সবাই। তো এই সবাইকে আপন করে নেওয়ার এই মানসিকতা, এটা বাঙালির বীজ মন্ত্র। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা যেটাকে দেখি, ঠিক যেভাবে আমরা প্রযুক্তির ক্ষেত্রে করেছি, যে প্রযুক্তি, আজকের যে প্রযুক্তি আসছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, একেবারে 100 বছর আগের কম্পিউটার থেকে শুরু করে তারপরে এখনের যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এসে আমরা পৌঁছেছি, এর অন্তত পক্ষে 80% ভালো দিক রয়েছে, এমনকি সমাজ মাধ্যমেরও ভালো দিক রয়েছে। এগুলো নষ্ট হয়ে যায় আমাদের ব্যবহারের দোষে, আমরা এগুলোকে অপব্যবহার করি। ঠিক সেভাবে আমার মনে হয়েছে যে বাঙালি জীবন প্রবাসে, এটাকে আমরা একটা কসমেটিক্স বা প্রসাধনীর পর্যায়ে নিয়ে গেছি। এটা বলতে লজ্জা হয়, আত্মদৈন্য হয়, কিন্তু অপ্রিয় কথাটা আমাকে বলতে হবে যে বাংলা, আমরা কথায় কথায় বলি বাংলা গান জানে, নাচ গান করে, সেতার বাজায়, সেটা কিন্তু সংস্কৃতি নয়। সংস্কৃতি বুকের ভেতরে। সংস্কৃতি হচ্ছে আমি কিভাবে বাইরের সংস্কৃতিকে দেখছি এবং নিজের সংস্কৃতিকে কিভাবে বাইরের সংস্কৃতির সাথে মেলাচ্ছি। আমার মনে হয় এইটাই সংস্কৃতি বাঙালির, এটাই বাঙালির শিল্প, এটাই বাঙালির রিচুয়াল। সেক্ষেত্রে আমি যেটা প্রথম থেকে চেষ্টা করেছিলাম শ্রাবণী, প্রবাসী জীবনে একেবারে প্রথম থেকে, সেটা হচ্ছে যে আমি নিয়ম করে বাংলা লিখেছি। কলকাতার বিভিন্ন সংবাদপত্রগুলোতে নিয়ম করে বাংলা লিখি, আমি বাংলায় বই লিখি। তোমরা জানো, তোমরা আমার যারা ঘনিষ্ঠ বন্ধু, তোমরা জানো আমি একটা টেক্সট পর্যন্ত বাংলায় করি। আমি ফেসবুকে এইটা আমি এই প্রসঙ্গে আসতাম দাদা। আপনি আজ অব্দি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যতবার কথা হয়েছে আপনি কিন্তু বাংলায় লিখেছেন। এইটা আমার কাছে একটা সত্যি খুব বড় পাওনা, কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময় বাংলা লিখে কিন্তু হরফটা বা ওয়ার্ড গুলো আমরা ইংরাজি শব্দ মানে ওই লেটার গুলো ইউজ করি, বর্ণগুলো, কিন্তু আপনাকে আমি কখনো দেখিনি অন্য ভাষায়, মানে বাংলা ভাষায় ইংরাজি বর্ণের মধ্যে। এইটা কিন্তু বিরাট বড় একটা পাওনা। এটা আমি খুব নিষ্ঠার সঙ্গে পালন করি এই কারণে, তোমাদেরও হয় আমাদেরও হয়, যে আমরা যেখানে কাজ করি, কাজের জায়গায় আমাকে নিয়ত ইংরেজির মধ্যে থাকতে হয়। তো আমি আমার সারাটা ছাত্র জীবন হোস্টেলে মেসে থেকেছি, আমি দেখেছি যে সমস্ত কাজ মিটলে একটু সুযোগ পেলেই মায়ের কাছে যেতে ইচ্ছে করতো। একদিনের ছুটি পেলেও মনে হতো মায়ের কাছে ছুটে যাই বা কলকাতায় ছুটে যাই বন্ধুদের কাছে। আমি মনে করি প্রবাসে বসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মনন যেটা, যে যতটুকু আমরা পারি ততটুকুকে যেন আমরা বাংলা ব্যবহার করতে পারি। আমার এখানে আমার মেয়ে আমেরিকায় বড় হয়েছে, এখন সে লন্ডনে স্থায়ীভাবে থাকে, পরিষ্কার বাংলা বলে। তার কারণ যদি জিজ্ঞেস করা যায়, ও একটা কথাই বলবে যে আমরা কোনোদিন ওর সাথে বাংলায় কথা বলেছি, আমরা কোনোদিন ওর সাথে ইংরেজিতে কথা বলিনি। ও বাড়িতে বাংলা গান শুনেছে, বাংলা সিনেমা দেখেছে আমাদের সঙ্গে বসে। এই যে উত্তরাধিকার, এই যে প্রজন্মান্তর, এটা করতে গেলে আমাকে প্রথমে সেই সুযোগটা নিতে হবে। আমি দুর্ভাগ্যক্রমে দেখতে পাই আমাদের আমেরিকায় যেসব বাঙালি অ্যাসোসিয়েশনগুলি রয়েছে, তাদের সমস্ত কমিউনিকেশন ইংরেজিতে হয়। কেন? আমরা নাম দিয়েছি বাঙালিদের সংগঠন,
তাহলে এখানে সবাই বাঙালি, আমরা বাংলায় যোগাযোগ করব। যদি কারো কোনো অসুবিধা থাকে সেটা তার দায়, যে এটা কিভাবে বুঝবো, এটা বুঝতে পারলাম না, আমাকে বুঝিয়ে দিন। ঠিক যেভাবে আমরা আমাদের মাঝ বয়সে প্রায় আমেরিকায় এসে আমেরিকার কালচারকে রপ্ত করেছি, সেইভাবে যারা বাঙালি সংগঠনের মধ্যে বাঙালিতে রপ্ত নয়, তারা তাদের দায় বাংলাটাকে গ্রহণ করার এবং বাংলাটাকে নিজস্ব চর্চায় নিয়ে আসায়। এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা কথা বারবার বলতেন, যে বাংলা ভাষা যদি কেউ ভুলতে চায় একদিনে পারে, আর যদি ভুলতে না চায় তাহলে 10,000 বছরেও পারে না। এই যে মানসিকতা, মাতৃভাষা মাতৃদুগ্ধ, মানে নিজেকে, বাংলার নিজের সংস্কৃতিকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া, পুরো নিজের পুরো সত্তাটাকে অস্বীকার করা। তবে একদিক থেকে আমি বলবো, আমি এই মুহূর্তে দিল্লিতে আছি, দিল্লিতে কিন্তু বাংলা ভাষার খুব ভালো চর্চা হয়। গতকাল এখানে রবীন্দ্র জয়ন্তী পালন হলো, এবং গোটা দিল্লি এনসিআর এর যত বাঙালি এখানে এসেছিলেন এবং তারা সবাই মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং এখানে কিন্তু একটিও ইংরেজি কথার ব্যবহার হয়নি বা হিন্দি কথার ব্যবহার হয়নি, যেটা আমাদের বারবার টেনে আনে যে বাঙালি কিন্তু ভারতবর্ষ, পৃথিবী যেখানেই থাকুক, বাঙালির নিজস্বতাটা কিন্তু কখনো হারিয়ে যেতে পারে না যদি নিজেরা না হারিয়ে দেয়। এটা আমার মনের ধারণা। এই যে তুমি আনুষ্ঠানিকতার কথাটা বললে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, আমরা এখানে বঙ্গ সংস্কৃতি সম্মেলন করি, কিন্তু এইটার যে মূল, ধরা যাক বঙ্গ সংস্কৃতি সম্মেলন, লক্ষ লক্ষ ডলার খরচ করে কলকাতা থেকে শিল্পীদের নিয়ে আসা হয় বাংলা গান করবার জন্য, বাংলা নাটক করবার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা আসুক, কিন্তু তার আগে আমরা কি অনুসন্ধান করি যে আমেরিকায় বসে কোন কোন বাঙালি বাংলা ভাষার চর্চাটাকে একটা দিগন্তে নিয়ে গেছে, নিজেদের সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে বাংলায় লেখালেখি করছে, বাংলায় বই লিখছে? আমরা কি তাদের খোঁজ রাখি না? আমরা চাই শিল্পীরা আসবে, তাদের সাথে ছবি তুলবো, ফেসবুকে সেই ছবি দেব, কলকাতায় গেলে তাদের সাথে দেখা করব, আমাদের সামাজিক মর্যাদা তাতে নাকি বাড়বে। আমি এখানে খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করি যে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের শেষ দিন একটা হিন্দি বলিউডের গায়ককে নিয়ে আসা হয়। আমি এটার অর্থ খুঁজে পাই না। তার মানে হচ্ছে, যদি জিজ্ঞেস করা যায় তাহলে বলবে টাকা কোথায় পাবো দাদা, টিকিট বিক্রি হবে। একদম বাণিজ্যিক একটা দিক এসে যাচ্ছে তার মানে। তাহলে যদি বাণিজ্যিক দিকে যদি এসে যায়, তাহলে আমি আমার এটার নাম দেব বাঙালি মেলা করবার দরকার নেই। আমি আমেরিকান উৎসব, মার্কিন উৎসব, এই মার্কিন উৎসবে আমরা যোগ দেব, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শিল্পীরা আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই বাংলা, বলো, এই যে কথাটা আসলো না দাদা, এই যে অনুষ্ঠানের শেষ দিন বলিউডের আর্টিস্ট আসবেন, এটা কিন্তু শুধু আমেরিকা নয়, এটা আমি দেখেছি আমাদের দেশের সবকটা শহরেই এই প্রথা চলে আসছে। দিল্লিতেও হয়, দিল্লিতে বা আমি ব্যাঙ্গালোরেও ব্যাঙ্গালোর দিল্লি দুটো শহরেই আমি থাকি আর কি। এখন বর্তমানে আমি ব্যাঙ্গালোরের বাসিন্দা, কিন্তু দিল্লিতে এখন আমি দিল্লিতে এসে আপনার সাথে অনুষ্ঠানটি করছি। আমি দেখেছি যে দুর্গাপুজোয় কলকাতার থেকে শিল্পী আনার একটা খুব প্রচলন রয়েছে, কিন্তু আমার একটা ছোট্ট বক্তব্য, কলকাতার থেকে শিল্পী এনে অনুষ্ঠান করা, কিন্তু যারা সেইখানে থাকে তারা কিন্তু কোনো অংশে কম নয়, যে তারাও কিন্তু যোগ্যতার মাপকাঠিতে আপনি যদি দেখেন কলকাতার শিল্পী থেকে তাদের যোগ্যতা কিন্তু কম নয়, কিন্তু কলকাতার থেকে শিল্পী আসবে, বোম্বে থেকে শিল্পী আসবে, এতে কোথাও একটা আমার ধারণা যে অনুষ্ঠানের একটা হয় না যে গ্ল্যামার ফ্যাক্টর এসে যায়, সেই গ্ল্যামার ফ্যাক্টরটা বজায় রাখার জন্য বোধহয়, আর সঙ্গে যে আপনি অর্থকরী দিকটা বলছেন, একটা বাণিজ্যিক দিকের কথা হচ্ছে, সেটাও বোধহয় কিছুটা এর জন্য দায়ী। এই যে বাংলার দোহাই দিয়ে বাণিজ্য, আমি এটার ঘোরতর বিরোধী, এবং এটা আমরা বন্ধ করতে পারিনি বলেই আমি অত্যন্ত লজ্জার সঙ্গে এখানে স্বীকার করি যে এইখানে যখন অনেক বাড়িতে, অনেক জায়গায় যেখানে বাংলার নববর্ষ পালন হয় সেখানেও হিন্দি হয়, যখন রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয় সেখানেও হিন্দি হয়।
আমরা বাঙালিরা যখন কোনো অবাঙালিকে দেখি সাত তাড়াতাড়ি আমরা তাদের সাথে হিন্দিতে চলে যাই। আমি আজ পর্যন্ত সেটা জীবনে কোনোদিন করিনি। আমি তার ভাষাকে সম্মান করি, সে আমার ভাষাকে সম্মান করে। কাজেই আমরা যদি হিন্দি না বুঝি, হিন্দির লোকটি যদি বাংলা না বোঝে, কোনো অসুবিধা নেই। আমরা তাহলে যোগাযোগের যে মাধ্যম আমাদের, ইংরেজিতে কথা বলবো। কিন্তু এই নয় যে আমরা তাদের সঙ্গে সঙ্গে হিন্দিতে বলতে শুরু করব। এইখানে যে কোনো একটা অনুষ্ঠান হলে, আমার মনে আছে যে যে কোনো অনুষ্ঠান হলে, কলকাতা থেকে শিল্পী এসছে, পুজোয় অনুষ্ঠান হচ্ছে, বিজয়া সম্মেলনী হচ্ছে, 2-3টে গানের পরই বাঙালি লোকজন উদ্দাম নাচতে নাচতে হিন্দি হিন্দি করে চেঁচাতে শুরু করে। আমি আজ পর্যন্ত কোনোদিন আমেরিকার কোনো অন্য রাজ্যের, ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারত, কোনো রাজ্যের কোনো অনুষ্ঠানে আমি দেখিনি যে সেইখানে গিয়ে কোনো বাঙালি বাংলা বাংলা বলে চিৎকার করছে। তাহলে আমরা যদি হয় না, এটা আমার অভিজ্ঞতা। আমি দিল্লিতে বহুদিন ছিলাম এবং ব্যাঙ্গালোরেও দেখেছি দুর্গাপুজোর সময় ওরা নিজেদের ভাষার, যারা কর্ণাটকের লোকেরা, তারা কিন্তু চেষ্টা করে নিজেদের ভাষাটাকে প্রমোট করতে। কিন্তু দুর্গাপুজোটা আমাদের বাঙালি ঐতিহ্য, কিন্তু বাঙালি অনুষ্ঠানে বাংলা গানের কিন্তু জায়গা হয় না। তার কারণ হচ্ছে এখন মূল বিষয় হচ্ছে হিন্দি গান বাজবে, হিন্দির সাথে নাচবে, আমার কোনো অসুবিধা নেই নাচতে। কিন্তু আমাদের সমৃদ্ধ লোকসঙ্গীত আছে, আমাদের সমৃদ্ধ মমচিত্তে নৃত্যে আছে, তার সাথেও নাচা যায়। কিন্তু হয়তো সেই গানগুলোর সাথে যে নাচ, সেটা ফেসবুকে পোস্ট করার যোগ্য নয়। হিন্দি গানের সাথে নাচ ফেসবুকে পোস্ট করার যোগ্য। সম্ভবত সেই কারণে হয়। আমি এখানে দেখেছি পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, বার খুলে দেওয়া হয়েছে। কিভাবে বাংলার পয়লা বৈশাখের সঙ্গে মদের কি সম্পর্ক আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না এইটা, যে তাই যদি হয়, আমি বলছি, আমি খুব ভয় করছি যে কিছুদিন পরে কোনো বাঙালির বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে এবং সেখানেও বার খোলা হবে। এটা একটা বিপজ্জনক প্রবণতা। আমি একটা জায়গায় গিয়ে আমি একটু আশার বাণী দিয়ে শুরু করব। কি অসাধারণ সব লেখা, যার জন্য যখনই আমি পরবাসে বসে বাংলা সংস্কৃতির এই বিপন্নতা, এই অসহায়তা, এই আত্মদৈন্য উপলব্ধি করি, তখনই আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, যে সামগ্রিক বিশ্ববিখ্যা নিয়েও তিনি কিভাবে বাঙালির মন্ত্র সাধনা করেছেন। আমি রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি, আমি একটু দেখে বলবো, কারণ এগুলো উদ্ধৃতি বিস্মরণ ঘটতে পারে, সেটা অনুচিত, সেই জন্য আমি দেখে বলবো। রবীন্দ্রনাথ লিখছেন, এখন শুভ্র শরৎকাল, প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী, বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। এই মন কেমন করাটাই বাঙালিয়ানা। আমি চাইবো এই সুযোগে আমি যদি তোমার একটা গান শুনতে পাই। আমার মুক্তির আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তির আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি
এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বভাতার যোগশালা আত্মহবের বনি জালা, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। আপনার এই যে শেষ কথাটা না, আমার যেটা বললেন রবীন্দ্রনাথের, বাইরের পৃথিবীর জন্য আমার মন সর্বদা কেমন করে, সেখানেই আমাদের মুক্তি। আমরা আমাদের মন যদি আমরা বাইরে বার করে দিতে পারি, তবেই না আমাদের মুক্তি, বিশ্বধাতার যোগ্য। এই যে তুমি বললে কথাটা, এটার আরেকটা যোগসূত্র আমি বলি, যে এই যে আমি যদি আমার মনটাকে মুক্ত করতে চাই, তার আগে তো আমার একটা মন থাকতে হবে। সেই মনটাই শ্রাবণী আমার মনে হয় প্রবাসে, দীর্ঘ প্রবাস জীবনে আমি এই মনটাকেই বাঙালিয়ানা বলে মনে করি। আমার দুঃখ হয়, কষ্ট হয়। রবীন্দ্রনাথ এক সময় অত্যন্ত শোকাতুর, তার জীবনের খুব বিপদ চলছে, বিভিন্ন দিক থেকে তিনি আহত মানসিকভাবে। সেই সময় দাঁড়িয়ে উনি ছিন্নপত্র লিখেছিলেন, এবং সেইখানে দেখো কত বড় আশার কথা উনি লিখছেন ছিন্নপত্রে। ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি। ওর এই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সন্ধ্যা, সমস্তটা শুদ্ধ দুহাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমন কি কোনো স্বর্গ থেকে পেতুম? তো এই যে স্বর্গ আমরা হাতে পেয়েছি, আমার দুঃখ আমরা পরবাসে যে বাঙালিরা আছি, আমরা সেই স্বর্গ হেলায় হারাচ্ছি। এইটার বিরুদ্ধে আমার প্রতিবাদ, এটার বিরুদ্ধেই আমার জীবনচর্চা, এটার বিপ্রতীপেই আমার যাবতীয় ভালোবাসা। আমি বাংলার এই বিরূপতাকে বিনষ্ট করে আমি বাঙালির মননটাকে ফিরিয়ে আনতে চাই। এবং এইটা একটা, আমি বলবো এটা একটা উত্তরাধিকার, একটা প্রজন্মান্তর, একটা পারিবারিক শিক্ষা। এই যে শিক্ষার কথা আমরা বলছি, এই শিক্ষাটাই কিভাবে বাঙালিয়ানায় রূপান্তরিত হয়, সেটা আমরা যারা একনিষ্ঠভাবে বাংলা চর্চা করতে ভালোবাসি তারা প্রমাণ করে দিতে পারি। বিরোধমূলক আদর্শ বলে রবীন্দ্রনাথ একটা প্রবন্ধ লিখেছিলেন, বিরোধমূলক আদর্শ, ঠিক যেটা আমার বাঙালিয়ানা সম্পর্কে মনে হয় যে আমার কোনো বিরোধ নেই, কিন্তু বিরোধমূলক একটা আদর্শ আছে এই মেকি বাঙালিয়ানার ব্যাপারে। রবীন্দ্রনাথ লিখছেন, আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ চাই যা শুধু তথ্য দেয় না, সত্য দেয়, যে কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। এই আগুনটা চাই শ্রাবণী। আমি বারে বারে বলি, এখানে যারা নতুন ছেলে মেয়েরা আসে, আমি আহত হই। তাদেরকে আমি বলি যে এখানে থাকলে, এখানে যে জন্মাচ্ছে ছেলে মেয়েরা, তাদের মাতৃভাষা ইংরেজি হয়ে যাবে, তারা ইংরেজি শিখে যাবে। আমরা যেভাবে শিখেছি তারা আরো সহজে শিখবে। কিন্তু যতটুকু পারি বাড়ির চৌহদ্দির মধ্যে একটু বাংলা শেখানোর চেষ্টা করি। বাংলা অ্যাকসেন্ট এখানে কদাকার। তার কারণ হচ্ছে বাংলা ভাষাটা বাবা মা বলে না। এবং আমি যখন বলতে যাই, দুর্ভাগ্যজনকভাবে আমার বয়সী কোনো সিনিয়র, তারা বলে না না না, আমেরিকায় থেকে এসব তো ওদের করতে হবে, ওদের বাংলা শিখে হবেটা কি? এই যে মানসিকতা,
আমার বিরোধটা এই মানসিকতার বিরুদ্ধে। কাজেই আমি আমার মতো করে, যে কথাটা দিয়ে তুমি শুরু করেছিলে, যে আমার মতো করে আমি বাংলা চর্চা করি, এবং এইখানে বিস্তর ইংরেজি লেখার ফাঁকে আমার অত্যন্ত সময় যায়, অত্যন্ত কষ্ট হয়, কিন্তু আমি বাংলা লেখাটাকে চালিয়ে যাই, যে অন্তত আমি করি। আজকে আমি করি বলেই আমার মেয়ে, কয়েকজন জানে, এখানে যারা শুনছে তারা হয়তো অনেকে জানে, আমার মেয়ে খুব বিখ্যাত কবি আমেরিকার, লন্ডনেও তার বই বেরোচ্ছে, কলকাতা থেকেও বই বেরিয়েছে, আমেরিকা থেকেও বেরিয়েছে, ন্যাশনাল ইউথ পোয়েট লরিয়েট ছিল আমেরিকার, কিন্তু আমার সাথেও বাংলা নাটক করেছে। ও নিজে নিজে বাংলা গান গায়, গিটার বাজিয়ে, রবীন্দ্রসঙ্গীত পর্যন্ত গায়। তো এই দাদা, এবার একটা তো আমার অনুরোধ রইল, অনেকক্ষণ ধরে রবীন্দ্রনাথের লেখা শুনছি, আরো শুনবো, এবং গানও আসবে। রবীন্দ্রনাথ, আপনার কথার সূত্র ধরে রবীন্দ্রনাথের কথাতে আমরা আসি, যে না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক দেহ মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। এই মহাদানটিকে আমরা যদি ঠিক মতো গ্রহণ করতে না পারি, সেটা কিন্তু আমাদেরই ব্যর্থতা, আমাদেরই ব্যর্থতা। মানে আমরা তো এগুলো না চাইতে পেয়েছি, সেই জন্যই কি আমরা এগুলোর মূল্য দিই না? হয়তো তাই বাংলা ভাষার যে সংস্কৃতি আজকে আমরা নিয়ে জন্মেছি, এবং এটা তো নতুন নয়, আমাদের বাংলা ভাষার এই যে সংস্কৃতি বোধ, এটা কিন্তু আমাদের অনেক পুরনো। আমাদের অনেক মনীষী বাংলায় জন্মেছেন, এবং তাদের সঠিক সম্মান কি আজকের প্রজন্ম দিচ্ছে? এটা একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। আর আমি তার আগে, আমি এই প্রশ্নের আগে আমি একটু আপনার লেখা কোনো কবিতা শুনতে চাই। মিতালিদি বলছেন, এত স্পষ্ট করে সত্যি কথা অনেক দিন বাদে শুনছি, মন প্রাণ ভরে যাচ্ছে। আরো মিতালিদি অনেক কিছুই লিখছেন, বাড়িতে আজকাল হিন্দি কথা বলে, বাঙালি বলে নিজেরাই নিজেদেরকে ছোট করে। তো ঠিক আরেকদিন আমার বাংলা সাহিত্য চর্চা নিয়ে করা যাবে। আজকে যেহেতু রবীন্দ্রনাথ এবং পরবাসটা বিষয়, আমার আরো কতগুলো বিষয় আছে করবার মতো। তো কিন্তু তুমি যখন বলেছো, আমি আমার 3 বছর আগের 25শে বৈশাখে লেখা একটা কবিতার প্রথম স্তবকটা সবাইকে শোনাই। আশা করি রবীন্দ্রনাথ সম্পর্কে আমার যাবতীয় শ্রদ্ধার কারণ যেটা বলবো সেটাই। 4-5 লাইনের একটা ছোট্ট কবিতা। যে ঠাকুরের ধর্ম নেই, জাতের কোনো বর্ম নেই, বেদ বাইবেল কোরআন নেই, মন্ত্র বলতে শুধুই গান, সেই ঠাকুরের পায়ের তলায় লুটিয়ে পড়ে লক্ষ প্রাণ। আজকের যা পরিস্থিতি, গোটা পৃথিবী জুড়ে যে হানাহানি, যে সাম্প্রদায়িক অসম্প্রীতি, তার পরিপ্রেক্ষিতে আমি এই কবিতাটা লিখেছিলাম। সত্যিই তো, যে আমাদের ধর্ম আমাদেরকে বিষের মতো আমাদেরকে নেশাতুর করে রাখছে। এর বিরুদ্ধে রবীন্দ্রনাথই একমাত্র গর্জে উঠতে পারেন। রবীন্দ্রনাথই একবার বলতে পারেন যে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, এবং বলেও ছিলেন। আমাদের শান্তিনিকেতনে বলরাজ সাহানি ছিলেন, সবাই জানে, পরে উনি সিনেমার জন্য বিখ্যাত। হ্যাঁ, কিন্তু তিনি তো প্রথমে শান্তিনিকেতনে ছাত্র ছিলেন এবং অসম্ভব ভালো বাংলা কবিতা লিখতেন। তারপর লন্ডনে চলে যান উনি। লন্ডনে গিয়ে অসম্ভব ভালো ইংরেজি কবিতা লিখতে শুরু করেন, খ্যাতি পান। তো এই অবস্থায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ওনাকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা খুব লজ্জার সঙ্গে সেই চিঠিটার একটা নির্বাচিত অংশ পড়ে শোনাই। সেই চিঠিতে উনি 2টো লাইন লিখেছিলেন। মাতৃভাষায় লেখো, রক্ষিতা যতই সুন্দরী হোক, সে বউয়ের ভূমিকা নিতে পারে না। এই কথাটা যেন আমাদের মর্মমূলে গেঁথে আছে। আমি সাংবাদিকতা করি। আমাদের সাংবাদিকতার বাইবেল বলে পরিচিত একটা বই আছে, হ্যারল্ড ইভান্স। উনি অ্যাকচুয়ালি ব্রিটিশ, কিন্তু পরবর্তীকালে আমেরিকায় এসে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার প্রবাদ পুরুষ। তো হ্যারল্ড ইভান্সের সাথে আমার সৌভাগ্য হয়েছিল
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেস ক্লাবে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে 2 মিনিট আপনার সঙ্গে কথা বলবো। তো উনি বললেন ঠিক আছে, আমি এই সময় কফি খাবো, 2 মিনিটের জন্য কথা বলতে পারি। আমি গেলাম, গিয়ে তারপর ওনাকে অনেক কথা বলবার পর উনি আমাকে অত্যন্ত লজ্জা দিয়ে, আমার মাথা হেঁট হয়ে গেছিল সেদিন, উনি বললেন যে একটা কথা বলি, যে সাংবাদিকতায় সেই শ্রেষ্ঠ যে মাতৃভাষায় সাংবাদিকতা করে। আমার তার মানে ঘুরে ফিরে সব জায়গাতে একই কথা আসছে। আমরা বাঙালিরা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে সাংবাদিকতা করছি, কলকাতাতে সাংবাদিকতা করে এসেছি, আপনি মাতৃভাষার কথাটা কেন বললেন? উনি খুব সুন্দর কথা বললেন। উনি বললেন যে আর 1 মিনিট সময় দেবো, 1 মিনিটে বলছি। সেটা উনি বললেন যে বাঙালি সাংবাদিকতা করতে গেলে একটা ভূখণ্ডের, একটা টেরিটরির আত্মাটাকে বুঝতে হয়। আত্মাটাকে বুঝতে গেলে তার সাহিত্য, সংস্কৃতি, নাটক, এমনকি তার জোকস, এগুলোকে মাথায় রাখতে হয়। তুমি বাপু 25 বছর এসছো আমেরিকায়, আমেরিকার আত্মার কি বোঝো তুমি? কাজেই এখানে তুমি যে সাংবাদিকতা করবে সেটা কসমেটিক্স, সেটা প্রসাধনী। আজকে আমরা এখানে বসে বারবার বলছি যে প্রবাসে বসে আমরা বাঙালি সংস্কৃতি বলতে যে গর্ববোধটা করি, সেটা একটা প্রসাধনী বোধ, অন্তরের বোধ নয়। যদি অন্তরের বোধ হতো তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা আমাদের শুরু করতাম। একদম ঠিক কথা দাদা। আপনার এই কথার সাথে আমি আরেকজনের মিল পেলাম, জানেন। আমি জানি মাইকেল মধুসূদন দত্ত, উনিও কিন্তু যখন ইয়াং এজে, যখন ওনার বয়স কম ছিল, উনি কিন্তু ইংরেজিতে কবিতা লেখাটা পছন্দ করতেন। উনি বেশিরভাগ সময় ইংরেজিতেই কবিতা লিখতেন, কিন্তু পরে ওনাকে বলা হয় যে তুমি তোমার মাতৃভাষায়, ইংরেজিতে তো অনেক বড় বড় কবি আগেও ছিলেন, এখনো আছেন, এবং তুমি সেই ধারাটাকে বহন করে না নিয়ে গিয়ে তুমি তোমার মাতৃভাষায় কেন লেখো না? এবং মাইকেল তখন কিন্তু সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে উনি নিজের ভাষায় এসে প্রথম বাংলায় সনেট, অমিত্রাক্ষর ছন্দে লেখা মেঘনাদ বধ কাব্য দিয়ে শুরু করলেন। তা তিনি যদি তখনকার যুগে শুরু করতে পারেন, তাহলে আমরা কেন পারি না? আমরা অবশ্যই। এবং যখন বাংলা লেখালেখি শুরু করার একেবারে শুরুতে উনি একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, তার একটা লাইন বলি, লোভ সম্বরণ করতে পারছি না। সব তীর্থসার তাই মা তোমার কাছে এসেছি আবার, যেটা প্রতুল মুখোপাধ্যায়ের গান, যে এই বাংলায় আমি সারা পৃথিবীর হাত ধরতে পারি, এই বাংলা দিয়েই পারি, আমি বাংলায় গান গাই, বাংলায়, হ্যাঁ বাংলায় গান গাই। এইটাই আমার সবচেয়ে বড় কথা, যে আমার যে কোনো, তুমি যদি অনুবাদ সাহিত্যে যারা অনুবাদ করেছেন যে কোনো ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করেছেন, তারা সব সময় বলেছেন যে অনুবাদের প্রথম জিনিসটাই হচ্ছে নিজের ভাষাটাকে ভালো করে বোঝা। যদি নিজের ভাষা ভালো না বোঝা যায়, তাহলে পৃথিবীর কোনো ভাষাকে অনুধাবন করা যাবে না। এইটা কেন যে আমরা ভুলে গেলাম, আমরা কেন যে শুধুমাত্র ইংরেজি জেনেই আমাদেরকে সাহেব ভাবতে শুরু করলাম, এটা আমার খুব আশ্চর্য লাগে। এবং আশ্চর্য লাগে এর জন্য আমি তোমাকে বলছি হলপ করে, বাস্তব কথাটা বলছি, যে 30 বছর বয়স পর্যন্ত কলকাতায় থেকেছে, 30 বছর বয়স পর্যন্ত ওখানে কিছুদিন গবেষণা করেছে, কিছুদিন অধ্যাপনা করেছে, এমনকি বাংলা মিডিয়ামে পড়েছে। তারা আমেরিকায় আসার 2 বছরের মধ্যে, এই বাংলাটা কি শুভঙ্কর, বাংলাটা ওটা কি বলো তোমরা, বাংলায় ওটা কি যেন হয়, 30 বছর বয়স পর্যন্ত কলকাতায় থেকেছে, 2 বছর আমি তো অনেককে বাংলা, মানে তারা কলকাতাতেই থাকে, এবং অনেককে আমি চিনি যারা বলে যে 69 মানে কি, 59 না 79। মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে, মানে ওই 69, 79, উনোতে তারা সবাই একটা খুব অবাক হয়ে যায়, এটা কি হতে পারে, এটা কনফিউশনটা কেন? মানে আমি তোমরা তো, আমাদের রক্তের মধ্যে তো বাংলাই রয়েছে, বাংলার বাইরে গিয়ে তোমরা বলছো না, খুব মানে খোদ কলকাতাতে বসে বলছো, তাহলে তোমরা বাংলার বাইরে গিয়ে তো বাংলা ভাষাটা বলবে না? এবং অদ্ভুত ভাবে আমি কিছু দেখি বৈসাদৃশ্য, মানে বাংলা করলে যাব যায় আসলে। মানে আমি এখানে দেখেছি, আমেরিকায় একটা কথা প্রচলিত আছে, আমরা যখন কিছু কিনি টিনি না, এখনো পর্যন্ত আশ্চর্যজনক এটা, আমি অবজার্ভ করেছি যে আমরা ডলার বলি না। ধরো $10 দিয়ে কিছু একটা কিনলাম,
আমরা সবাই বলি কত কত নিল এটা, 10 টাকা। আমরা কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু ওই মানদণ্ডটা ভুলতে পারিনি, কারণ ওটার সাথে ইকোনমি জড়িত আছে। কি আশ্চর্য! অথচ আমি দেখেছি যে যদি আমি অশোকনগর বলি, অশোকনগরটা কোথায়, আমি কি বলবো, আমি বলি মধ্যপ্রদেশে, এবং মধ্যপ্রদেশের রাজধানীও জানে না। মানে এগুলো জানতে গেলে তখন তুমি যদি বলো একটা শব্দের মধ্যে এই অদ্ভুত সব ভাষা তৈরি হয়ে গেছে। সেদিন আমার এক বন্ধু এখানে আমাকে ফোন করে বলছে, সে একটু পার্সোনাল কিছু ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তো আমাকে ফোন করে তার নাকি আশা সঞ্চারিত হয় বুকে, তো বলছে যে মনটা খুব খারাপ লাগে, তোর সাথে কথা বলে একটু রিলিজ মারি। এই রিলিজ মারি মানে রিলিজ হয় না, আমি তোমাকে বলছি তোমার সাথে কথা বলে আমি আমার মনের দুঃখগুলোকে রিলিজ করছি, মনটাকে হালকা করছি। হ্যাঁ, মনটাকে হালকা করছি, রিলিজ মারি। আচ্ছা, এখান থেকে দেশে এই রিলিজ মারি কথাটা কিন্তু কর্ণাটকে চলে। মানে আমি তো ব্যাঙ্গালোরে থাকি, মানে এনজয় মারি, মানে এই মারিটা মানে লেটস গো বা লেটস, তো মারি কথাটা হচ্ছে কর্ণাটকের থেকে এসেছে। এই যে বাঙালি শিখলো, এই যে বাঙালি এখন বলে যে ধরো আমি কাউকে ব্যাংকে ট্রান্সফার করলাম, টাকা পাঠালাম, সে আমাকে বললো হ্যাঁ শুভঙ্কর টাকা ঢুকে গেছে। আমরা বরাবর বলি টাকা জমা পড়েছে। তো আমি খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করি অক্সফোর্ডের ডিকশনারিতে লাঠিচার্জ ঢুকেছে, ঘেরাও ঢুকেছে, বন্ধ ঢুকেছে। বড় বড় লেক্সিকোগ্রাফার তারা পৃথিবীর সমস্ত শব্দকে আয়ত্ত করছে, আর আমরা আমাদের শব্দ ক্রমাগত ভুলছি। আজকে বাঙালির কোনো জন্মদিন নেই, বাঙালির সবকিছু হ্যাপি বার্থডে। বাঙালির হ্যাপি বার্থডে ছাড়া শুভ জন্মদিন বলে বাঙালির কোনো জন্মদিন নেই। এখন বাঙালির হ্যাপি বার্থডে, বাঙালির শোক বলতে RIP। আশ্চর্য ব্যাপার। এবং সবই হ্যাপি বিজয়া, হ্যাপি নববর্ষ, বাংলা নববর্ষ সেটাও হ্যাপি। এই যে হ্যাপি আওয়ার, একদম আপনি না আমার একদম মনের কথা বলছেন। ইভেন গুড ফ্রাইডের আগেও আমি দেখেছি হ্যাপি গুড ফ্রাইডে। গুড ফ্রাইডের কারণটাও লোকে হয়তো জানে না। গুড ফ্রাইডে হ্যাপি দিন, এটাই খুব মজাদার ব্যাপার। আচ্ছা, মিতালি দি অনেক কিছু লিখছেন, আমার পড়া হচ্ছে না, আমি যার জন্য একদম স্ক্রিনে দিচ্ছি। বলছে যে নিজের ভাষা না লিখতে পড়তে না জানলে সে তো অসম্পূর্ণ মানুষ। এই কথাটা কিন্তু সত্যি কথা, যে নিজের ভাষাটাই ঠিক মতো জানে না সে তো সত্যি অসম্পূর্ণ। আমার সংস্কৃতিটাই যদি আমি না জানলাম, তাহলে তো আমার সত্তাটাই তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ বলো, আমার সত্তাটা, আমি কোন বংশ পরিচয়, আমার বংশ পরিচয়টা কি, আমি কোন সংস্কৃতিতে বড় হয়েছি, আমি যদি সেটাকে অস্বীকার করি, তাহলে তো আমি নিজেকেই অস্বীকার করছি। না, ঠিক উল্টোটা হয়। এই যে এখন যে জনস্রোত, সে বেশি আমাকে বলে পেছনে বাংলা নিয়ে হ্যাংলা, তো আমি হ্যাংলা বলতে গর্ববোধ করি। তার কারণ হচ্ছে যে আমি যদি মিতালি জানে এখানে, যেহেতু আমার অনেক দিনের বন্ধু, আমি এখনো কলকাতার জন্য অত্যন্ত নস্টালজিয়া অনুভব করি। আমি আমার বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ করি, কথা বলি। তো এটা করে আমার আমেরিকাতে আমার কেরিয়ার খুব একটা উঁচু গ্রাফে পৌঁছয় না, কিন্তু আমার মনটা শান্তি পায়। এই বারেই বলছি শ্রাবণী, যে আমার মনের দিকে তাকাতে হবে, মনটাই কিন্তু আসল বাঙালিয়ানা। আমি একটা ইউরোপের যাত্রীর ডায়েরি থেকে রবীন্দ্রনাথের একটা, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আপনাকে এটা নিয়ে কথা জিজ্ঞেস করব, বলুন। আর তার আগে বলবার আগে তুমি মধুসূদন বলছিলে, তো যে সবাই অভিযোগ করতো ওকে যে ইংরেজ হয়ে গেছেন। তো উত্তরে মধুসূদন একটা খুব ভালো কথা বলেছিলেন, আমি উদ্ধৃতি দিচ্ছি। আমি আমার বসবার আর শয়ন করার ঘরে এক একখানি আরশি রেখে দিয়েছি। আমার মনে সাহেব হওয়ার ইচ্ছে যেমনি বলবৎ হয়, অমনি আরশিতে মুখ দেখি। আরো আমি শুদ্ধ বাঙালি নহি, আমি বাঙাল, আমার বাটি যশোহর। এই যে আয়নাটা, এই আয়নাটা নিয়ে আমি প্রবাসে এসছি, আমৃত্যু আমি এই আয়নাটা নেব। প্রবলেম হচ্ছে
প্রত্যেকের একটা করে আয়না থাকে, কিন্তু এখানের প্রবাসী বাঙালিরা আয়নার সামনে একটা পর্দা ঝুলিয়ে রাখে। আমি এই পর্দাটাকে টেনে ছিঁড়ে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ থেকে একটা উদ্ধৃতি দিই। এখানে আমাদের প্রবাসের সময় উত্তীর্ণ হয়নি, কিন্তু আমি আর এখানে পেরে উঠছি না। বলতে লজ্জাবোধ হয়, আমার এখানে ভালো লাগছে না। সেটা গর্বের বিষয় নয়, লজ্জার বিষয়। সেটা আমার স্বভাবের ত্রুটি। আচ্ছা ভালো রে বাপু, আমি মেনে নিচ্ছি, তুমি মস্ত শহর, মস্ত দেশ, তোমার ক্ষমতা এবং ঐশ্বর্যের সীমা নেই, অধিক প্রমাণের আবশ্যকতা নেই। এখন আমি বাড়ি যেতে পারলে বাঁচি, সেখানে আমি সকলকে চিনি, সকলকে বুঝি, সহজে উপভোগ করতে পারি, সহজে চিন্তা করতে পারি, সহজে ভালোবাসতে পারি। শ্রাবণী, এটাই বড় কথা। একদম এটা ইউরোপ যাত্রীর ডায়েরি। হ্যাঁ, এই ভালোবাসাটাই ফুরিয়ে যাচ্ছে। সকল এইটাই ফুরিয়ে যাচ্ছে, এইটাই বড় কথা। মানে বাইরে এসে যেন মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার নিজের ঘর বাড়ি মনে হয় আমি ফেলে বাইরে এসে রয়েছি। এটা প্রবাসী, আপনিও প্রবাসী, আমিও প্রবাসী, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে দুটো দেশ একটা জায়গায় এসে মিশে যাচ্ছে, এবং আমাদের মনের সেই জায়গাটা কিন্তু বড্ড এক জায়গায় একটা সুতোতে এসে মিলছে, যে আমরা প্রবাসী। এই প্রবাসী জীবন ভীষণভাবে মাটির দিকে টানে, তাই না দাদা? হ্যাঁ, একটা মাটির গান করো। এটা তো দুটো লাইন করাই যায়। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যে মাটি আসন পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে। এই যে মাটির টান, এই মাটির টানটাই আমাদেরকে, এবং সত্যি কথা আমার যেটা ধারণা দাদা, এটা আমার ব্যক্তিগত মত, আমরা যেহেতু মাটির থেকে বাইরে আছি, সেই জন্যই বোধহয় মাটির দিকটা আমাদেরকে বড্ড টানে। ওখানে যারা থাকে বা যারা মাটি ওইখানেই রয়েছে, তারা হয়তো এটা বোঝে না। আমি দিল্লিতে বা ব্যাঙ্গালোরে আমি সবসময় যতবার সুযোগ এসছে, আমি একটা কথা বারবার বলি, যে আমি কিন্তু কলকাতার বাইরে এসে বেশি বাঙালি হয়েছি। কলকাতায় বসে কিন্তু আমাদের সংস্কৃতিকে হয়তো আমি এতটা বুঝতে পারিনি যতটা আমি বাইরে। যেমন বাড়িতে থাকলে বাড়ির টানটা অত বোঝা যায় না, তেমনি মাটি ছেড়ে দিলেও মাটির টানটা বোধ হয়। এটা 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 বিখ্যাত কথা আছে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তো আমি যখন মায়ের সঙ্গে থাকতাম, তখন মা কিছু বললে, এই খেয়েছিস রে, ছাড়া তো, তুমি শুধু খাওয়া খাওয়া করো, এই ঠান্ডা লাগাস না, বড় হয়ে গেছি আর এসব বলো না, ওরকম করতাম। কিন্তু যখন মাকে ছেড়ে এলাম, তখন আমার মনে হলো যে মা কি জিনিস। তো আমি আমি দুঃখিত যে আমাকে এখানে অনেকে, আমার বন্ধুরা যারা এই অনুষ্ঠানটা শুনছে, তারা বলছে শ্রাবণীর ওই প্রস্তাবটা তোর সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত, যে এবং মিতালির যে একটা কবিতা। তো এই কবিতাটা আমি ঠিক আছে তাহলে পড়ি একটা। আমি তো চাইছি আপনার কবিতা আমিও শুনি। আমার যেহেতু এটা একটা কলকাতা নিয়ে, এবং কলকাতা, আমার কলকাতা একই সঙ্গে প্রেম এবং প্রতিবাদের, এবং খুব সম্প্রতি কলকাতার গত বছর একটা বড় গণ আন্দোলন হয়েছে, তার সুবিধে অসুবিধে, তার ভালো মন্দ সেসব নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমার মনে হয়েছিল যে অন্তত যেটা আমি চাই, যে অন্তত আমার মতো 5 জন যদি আমেরিকায় বসে একটু বাংলাটা চর্চা করে, তাহলেই আমার লাভ। কাজেই আমি গত বছরের আরজিকর ইস্যুতে কলকাতায় একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেসবে আমি যেতে চাইছি না, কিন্তু আন্দোলনে কিছু মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল, যখন আমার মনে হয়েছিল যে প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই মান আছে। তো আরজিকর নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটা একটু পড়ে শোনাই। আমি ভোর রাতের স্বপ্ন চোখে এই কলকাতাকে দেখতে পাই, মধ্যরাতে একলা হেঁটে বাড়ি ফিরছে আমার মেয়ে, অন্ধকার বলে কিছু নেই,
কারণ বাড়িতে বাড়িতে মোমবাতি জ্বালিয়ে রেখেছে সবাই। পথের আলোয় আমার মেয়ের সাথে মিছিল হয়ে মিশে যাচ্ছে গোটা শহর। ট্রাফিক সিগন্যালে মশালের মতো জেগে আছে মেয়েরা। রাস্তার দুই পারের প্রতিটি অফিসে, দোকানে মেয়েরা মাটির প্রদীপ হয়ে জ্বলছে। স্কুলে, কলেজে, অনুষ্ঠানে, উৎসবে পাহারাদার হয়ে গেছে মেয়েরা। দিনের আলোয়, চাঁদের জোছনায়, তারায় তারায় মেয়েরা রটিয়ে দিয়েছে, ভয় নেই। দূর বহুদূরের নির্বাসন ছিনে দিয়ে আমি এই কলকাতায় ফিরতে চাই। মেয়েরা দুই হাত তুলে মুক্তির স্লোগান দিচ্ছে। স্টুডিওতে বন্দি শিল্পীরা, কৃতদাস চ্যানেল মিডিয়ারা, বিকলাঙ্গ বুদ্ধিজীবীরা, লোহাতুর লেখকরা জানতে চাইছে, এই যে মেয়েরা, তোমাদের নাম কি? উজ্জ্বল এক ঝাঁক মেয়েরা বলছে, আমাদের সবার নাম অভয়া। ক্ষেত খামারের চাষি ভাইরা, কলকারখানার শ্রমিক বন্ধুরা, গৃহ সহায়ক গ্রাম্যবধূরা, কষ্টে শিষ্টে বেঁচে থাকা মধ্যবিত্তরা জানতে চাইছে, এই যে মেয়েরা, তোমাদের বাড়ি কোথায়? মেয়েরা চিৎকার করে বলছে, আমাদের দেশের নাম উল্লোলিনী তিলোত্তমা। রাত জাগা অযুত পদাতিকের কলরবে আমি এই কলকাতার নাম গান শুনতে পাই। রাইটার্স নাম পাল্টে নবান্ন হয়ে যায়, রং বদলে নেয় শাসক, সরকার মুখোশ বদলায়, ক্ষমতা চটি বদলে নেয়, শুধু কলকাতা বদলায় না। বৃদ্ধাবাসের বিদ্রুপকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা আজীবন নবীনই থেকে যায়, আমরা যেমন দেখেছি। আমাদের চেনা সেই কলকাতা এখনো কুচি কাচাদের মতো মায়ের হাত ধরে স্কুলে যায়। নইলে এত বড় একটা কলকাতা কিভাবে দিনরাত জেগে থাকে আর সারা দেশকে বলে, জাগতে রহো। আমাদের কলকাতা এমনই থাকবে, প্রেমে ও প্রতিবাদে। সেই কবে নিরুদ্দেশ হয়ে গেছিল মেয়েটা। সারা দেশ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি তাকে। নয়াদিল্লিতে নেই, পুনেতে নেই, মণিপুরে নেই, উত্তরপ্রদেশে নেই, খোঁজ খোঁজ খোঁজ। ধূসর ধর্মতলা থেকে বিপ্লবী কলেজ স্ট্রিট, বনেদি শ্যামবাজার থেকে স্নিগ্ধ গড়িয়াহাট, কে জানতো যে মেয়েটা আসলে হারায়নি। আমাদের বুকের ভেতর, আমাদের মাথার ভিতর শ্বেত রক্ত মেধা হয়ে আছে মেয়েটা, আবহমান। সেই মেয়েটার নাম আন্দোলন, ঠিকানা কলকাতা। অসাধারণ দাদা, আমি ভীষণ আপ্লুত। আমি মানে চোখে জল এসে গেল কবিতাটা শুনতে শুনতে। এত আবেগ যখন ঘটনাটা ঘটেছিল, শুধু কলকাতার সঙ্গে বোধহয় সারা পৃথিবী সেদিনকে নড়ে গেছিল, সেদিনকে সারা পৃথিবী কেঁপে উঠেছিল। এরকম একটা দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে গোটা কলকাতা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, রাত্রি দখল করেছিল, সারা রাত জেগে গোটা পৃথিবীকে দেখিয়েছিল কলকাতা তার নিজের জায়গাতেই আছে, প্রতিবাদ করতে জানে। একটা অনেক দিনের আগে হেমন্ত মুখোপাধ্যায় একটা গান শুনেছিলাম, আমরা তোমার বাংলাদেশের শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে, এদেশ এদেশ শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নাই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই প্রতিবাদটা যেদিন চলতে থাকবে, যতদিন থাকবে বাঙালি জাতি ততদিন বেঁচে থাকবে। আমাদের ভিতরে একটা 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 এই মুহূর্তে একটা গান শুনি তোমার, তাহলে একটু অনুরণিত হই। এই আর কি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্যবাণী। বসে আছি
শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, বারে বারে ফিরি সবার হৃদয় চাহিবে, নর নারী মন করিয়া হরণ হৃদয় দিবে আনি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। খুব অন্তর ছুঁয়ে গেল আমার। এই 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 যে তুমি আড্ডা ঘর, কিন্তু একটা খোলামেলা আড্ডা, এটাকে তুমি একেবারে ব্যক্তিগত পরিসরে নিয়ে গেলে। আমি বারে বারেই বলছি যে এই ব্যক্তিগত পরিসরটাই বাঙালিয়ানা, যেখানে আমরা মনে করি যে শুধু গীতবিতান, শুধু সঞ্চয়িতা এসব পড়লে হয় না, বাঙালিয়ানাটা অর্জন করতে হয়। আর সেই সঙ্গে এই অর্জনের জন্য গর্ববোধ করতে হয়। আমার যদি এতটুকু গর্ব থাকে শ্রাবণী, এত কিছুর পরে, এত লেখালেখি, এত কিছুর পরে যদি এতটুকু গর্ব থাকে, তাহলে দুটো, একটা গর্ব হচ্ছে যে আমি এখনো বাংলাটাকে নিজের মতো করে চর্চা করতে পারি, 2 নম্বর আমার মেয়েটা বাংলায় কথা বলতে পারে, বাংলা বুঝতে পারে আমেরিকায় বড় হয়েও। এইটা আমার আমি অনেকে জানে, তবু যেহেতু ব্যক্তিগত পরিসরে নিয়ে গেলে এবং এটা প্রবাস সম্পর্কযুক্তই, সেহেতু বলি যে আমরা ফিরে চলে যাব। আমি সস্ত্রীক আর কয়েক বছরের মধ্যে কলকাতায় ফিরে চলে যাব, যদিও আমরা মার্কিন নাগরিক, কিন্তু যাব। এবং আমি এটা একটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা তুললাম যে অসম্ভব বিরোধ, হয়তো ভালোবেসেই ওরা বলছে এখানে যারা থাকে যে কি হবে ওই দেশে গিয়ে, ওই তো পোড়ার দেশ, ওই তো ধর্ম, ওই তো রাজনীতি, ওই তো দুর্নীতি, ওই তো ধুলা, ওই তো রোগ ভোগ, কোনো কাজ হয় না, অলস। তো তাদেরকে আমি একটা জবাব দিয়েছিলাম আমার একটা প্রকাশিত কবিতায়, আমার উপায় থাকলো না শ্রাবণী তোমার এই গানটার পরে এই কবিতাটা না বলা পর্যন্ত আমি ছটফট করব। তো আমি কি সুযোগ পাবো এই কবিতাটা পড়ার একটু? একদম একদম একদম, আমি তো প্রথম থেকে বলছি দাদা আপনার লেখা তো অবশ্যই আমরা শুনবো। আচ্ছা, এই কবিতাটার নাম হলো আমরা ফিরলে। তবুও তুই ফিরে আসবি বলছিস, সুরঞ্জনারা কিন্তু বাড়ি বেচে দিয়ে চলে গেছে, কোথায় জানি না। ওখানে একটা পেল্লাই বহুতল, নাম দিয়েছে টালি হাই। বাবনদের বাড়ির সামনের বারোয়ারির ওয়াকটা ভাঙা পড়েছে, ওখানে একটা টোটো স্ট্যান্ড। অবশ্য আড্ডার লোক আর কোথায়? রাসবিহারীর জর্জদা এখন আর গলা ফাটিয়ে রবি গান করেন না। বালসারার বাড়িতে হেমন্ত আসেন না অনেক দিন। সুভাষ মুখুজ্জিও না। ময়দানে বাঙালিদের বড় খেলা বলে কিছু নেই এখন। রাঙাদিদা, প্রদীপিসি কেউ নেই আর। ইলিশ, চিংড়ি, পাটিসাপটা সব হাওয়া। পাড়ার মোড়ের সেই টিনের বোর্ডটায় দীনেশ কাকু আর পার্টির পত্রিকা ছাঁটেন না, সেখানে এখন আগাছায় ঘাস ফুল গজিয়েছে। শহীদ বেদিতে বসে এখন কাটাকুটি খেলে হাত আর হাতুড়ি। কলোনির রিফিউজি লাইব্রেরিটা এখন হনুমান মন্দির বাসস্টপ। বইমেলা, কফি হাউস, একাডেমিতে এখন শুধুই আমরা আর ওরা। ফুলের স্তবক আর কেউ চায় না এখন, এখন চাই শুধুই স্তাবক। সমীরদার মেয়ের বিয়েতে এখন আর কেউ বাসর জাগে না। বিয়ে বাড়ি বলতে এখন শুধুই মেহেন্দি, সঙ্গীত, সেলফি আর ডিজে। কলকাতা ছেড়ে এখন সবাই পালিয়ে যাচ্ছে, তবুও এই বৃদ্ধাবাসের কলকাতায় তুই ফিরে আসবিই বলছিস।
অবশ্যই ফিরব। দেখবি আমরা সবাই ফিরলে কলকাতার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা ফিরলে ভাঙা সোভিয়েত জোড়া লাগবে, দুই বাংলা এক হবে। ফের ঘর বাঁধবেন শম্ভু আর তৃপ্তি মিত্র। 12 দুয়ারি থেকে বেরিয়ে টেকনিশিয়ানে ঢুকবেন ঋত্বিক ঘটক। অরুণা রূপবাণী ভারতীতে ফিরে আসবেন উত্তম সুচিত্রা। আমরা সবাই ফিরলে কলকাতা অবিভক্ত পৃথিবীর রাজধানী হবে। এই যে আমি এক্ষুনি একটি গান গাইলাম রবীন্দ্রনাথের, ফিরে চল মাটির টানে, যে মাটি আসন পেতে চেয়ে আছে মুখের পানে। সত্যি শিকড়ের টান, খুব বড় একটা টান। আমি কিছুক্ষণ আগেই একটা কথা বললাম দাদা, প্রবাসে না আসলে হয়তো এই টানটা অনুভব করা যেত না। ঘরের থেকে না বেরোলে তো ঘরের টানটা পাওয়া যায় না। আমাদের কাছে গোটা বাংলা শহর, বাংলা বা কলকাতা বা যাই বল, আমরা কলকাতার লোক বলে আমরা শুধু ভাবি কলকাতা শহর। আমি বলবো বাংলায়, কলকাতার বাইরেও অনেক মানুষ থাকেন, তারাও নিজের বাড়িঘর ছেড়ে আসার যে যন্ত্রণা, সেটার কিন্তু খুব কষ্ট। সেটা যারা পায় তারাই জানে, যারা বাইরে থাকে। এবং যেটা আপনিও এটা নিশ্চয়ই বোঝেন, যখন যাই তখন একটা কথা বড্ড কষ্ট দেয় যে কতদিনের জন্য এসেছো। এইটা বড্ড ব্যথা দেয় যে এটা আমার জায়গা ছিল, আমি আর কি তাহলে আর জায়গা নেই, মানে আমি কতদিন পরে চলে যাব, এইটা একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। আবার কবে আসবি, এটা বড্ড কিরকম বিসর্জনের বাজনা বাজার মতো লাগে। একেবারে সঠিক জায়গাটা ধরেছো, যে আমরা নিজেরই অজান্তে এমন একটা বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করতে শুরু করেছি, যে আমরা পরবাসে বসে যার জন্য আমি কষ্ট পাই। সত্যি কথা বলতে কি, কলকাতার অধিকাংশ পরিস্থিতি এখন সেদিকেই চলে গেছে। কেউ আর একটা 4 শব্দের বাক্য বাংলায় বলে না, বাংলা, ইংরেজি এবং হিন্দি মিশিয়ে বলে। কলকাতায় বাংলার চর্চা কমে গেছে। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের উচ্ছিষ্টগুলোকে গ্রহণ করি, তাদের যে আসল প্রসাদ সেটা গ্রহণ করি না। এই যে আত্মদিন বাঙালি, রেখেছো বাঙালি করে মানুষ করনি, অনেক দুঃখে বলেছিলেন। এই হতাশা নিয়ে শেষ করতে ইচ্ছে করে, কিন্তু মন চায় নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে। আমার মনে হয় তুমি একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করো। কিন্তু আপনার আরেকটি লেখা যে আমার শোনার খুব ইচ্ছে আছে দাদা, তারপরে আমার গান হবে। আমার লেখা আর আচ্ছা, এটা অনেকটা প্রাসঙ্গিক। আমি যদি আমার নিজের দেশ, নিজের মাটি, নিজের ভাষাটাকে মা হিসেবে গ্রহণ করি, যেটাকে আমি ছিলাম, তো আমার মাকে নিয়ে একটা লেখা, কিন্তু এটা আমার প্রবাসী মননে আমার ফেলে আসা জন্মমাটির জন্য দুঃখ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে বলি যে এই কবিতাটা পড়তে গিয়ে আমি নিজেকে ধরে রাখতে পারি না। যদি ভেঙে পড়ি মার্জনা করো। আমি চেষ্টা করছি আমার এটা পড়া। আমার মা। সকাল সকাল বেরোচ্ছি অফিসের কাজে, ফেরা বেশি রাতে। মায়ের সেই একই প্রশ্ন, এতক্ষণ বাইরে থাকবি, খাবি কি বাবা? আমি ঈষৎ বিরক্ত। আমি চাকরি করি মা, কিছু কিনে খেয়ে নেব। মা হাসলো, সেই চিরচেনা আবছা হাসি। সেদিন রাতে আমাদের থিয়েটার ছিল একাডেমিতে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত, গোটা পাড়া ঘুমিয়ে পড়েছে।
শুধু মা জেগে। আর সেই এক কথা, এত দেরি করলি বাবা? আমি পাত্তাই দিলাম না। মা হাসলো, যথারীতি সেই ঝাপসা হাসি। সবকিছু ছেড়ে ছেড়ে বিদেশে চলে যাব, সামনে ঝলমলে ভবিষ্যৎ, মায়ের সেই একই রকম আঁকড়ে রাখা। দেশ ছেড়ে চলে যাবি বাবা? আমি চরম অধৈর্য। কেরিয়ার মা, কেরিয়ার। আশ্চর্য, মা এবারও হাসল, আজীবনের সেই আলো ছায়া হাসি। তারপর জীবনের বেলা যখন গড়িয়ে এলো, ভাবলাম সবকিছুর জন্য ক্ষমা চাইব মায়ের কাছে। আর তখনই হয়তো নিরুচ্চার অভিমানে একেবারে চুপ করে গেল মা। আমি কি করব, কি খাবো, কিচ্ছুটি না ভেবে মা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আর আমি সেই দিন বুঝলাম মৃত্যু কি এবং কেমন। আমি সেই দিন বুঝতে পারলাম জীবনের মতো মরণও পরম সুন্দর এবং মৃত্যুহীন। খুব মন খারাপ হয়ে গেল। আমি এর পাশাপাশি আপনি এক্ষুনি দেশমাতৃকার কথাই বললেন, এর সাথে মানানসই দুটো গান হতে পারে। একটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, আরেকটি হতে পারে ও আমার দেশের মাটি। এবারে আপনি বলুন কোনটা। আমি ব্যক্তিগতভাবে ও আমার দেশের মাটি পছন্দ করব। তোমাতে বিশ্বমায়ের বিশ্বময়ী। আপনি ঠিক তাই, আপনি যখন পড়ছিলেন তখনই আমি আপনাকে এবার একটা ছোট্ট কথা বলে দিই। আপনি আমাকে বলেছিলেন যে আমি যে গান কিছু ভেবে রাখতে, আমি কিন্তু আপনার কথা রাখিনি। আমি ভেবেছিলাম আপনি যেরকম ভাবে বলবেন আমি সেই মতো গান ভাববো। তাহলে আমি একরকম ভাবলাম, যেটা অনুষ্ঠান চলাকালীন দেখা গেল যে কথার সাথে মিল হলো না। আমি মানে নর্মালি আমি তাই করি, যখন অনুষ্ঠান চলে কবিতার সাথে বা প্রসঙ্গের সঙ্গে যেটা মানানসই হবে আমি সেই ধরনের গানই চেষ্টা করি গাইবার। তা আজকে আমি বললাম তো আপনার কবিতার সঙ্গে আমার দুটো গানই আমার মনে হলো ভীষণভাবে প্রাসঙ্গিক। একটা আমার হিয়ার মাঝে, আর ও আমার দেশের মাটি। আমি ও আমার দেশের মাটিটাই করছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের চরণ পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিলেছ মোর দেহের সনে, তুমি মিশেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আর করব অনন্ত, আরেকটু শুনতে পারলে ভালো লাগবে। অবশ্যই। ও গো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। জানিলে যে কি মা তোমায় দিয়েছি মা, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা শক্তি দিলে, শক্তি দেখা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অপূর্ব 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 সমাপ্তি। অনেক কথা না বলা থেকে গেল, আবার হয়তো আমরা যদি শ্রাবণী ডাকে আমি আসবো। মিতালি বারে বারে বলছে আরো অনেক কিছু কথার, হ্যাঁ জমজমাট আড্ডা তো দেওয়াই যায়, আমার বইগুলোর কথাও বলছেও বারে বারে, কিন্তু আজকে সবকিছু প্রাসঙ্গিক ছিল না, একটু প্রসঙ্গের বাইরে বেরিয়ে কিছু বললাম। শুধু আমি সবাই আনন্দে থাকুক, ভালো থাকুক, শুধু একটা অনুরোধ করব যে বাংলাটাকে বুকের ভেতরে রাখুন, আর মাঝে মধ্যে সেটাকে বার করে অনুগ্রহ করে আমাদের পরের প্রজন্মের ছেলে মেয়েদের হাতে তুলে দিন, একটু হলেও তুলে দিন। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এটুকুই হোক আজকে আমাদের শেষ বাণী। সবাইকে নমস্কার, শুভেচ্ছা এবং অনন্ত ভালোবাসা। আমার আড্ডা ঘরে আবার আসার অনুরোধ রইল দাদা, আপনি অবশ্যই আসবেন, এবং সেদিন কিন্তু আমাদের বিষয় অন্য কিছু হবে, সেখানে আমরা চাইবো যে আরো অন্যান্য বিষয়ে আলোচনা হোক। আজকে আমাদের একটি বিষয় বাধা ছিল, প্রবাস এবং বাঙালি জীবন এবং প্রবাসী জীবনের মধ্যে একটা মেলবন্ধন করা, সেইটার বাইরেও আমাদের আরেকটা অন্যান্য বিষয় নিয়ে অনুষ্ঠান আপনি আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আমরা আবার বসবো, আবার কথা হবে, আবার আপনার কবিতা শুনতে পাবো, এবং আপনার কবিতা শুনে মনে হচ্ছে যে আরো চলুক, কিন্তু আমার সময়ের হাতে আমি বাধা। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আপনিও খুব ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।